নিউজ টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মালদহে শুট আউট তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। ঝলঝরিয়ার মাতালমোড় এলাকার ঘটনা। সাত সকালে মালদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি ফুরে যায় নেতার মাথা। মাটিতে লুটিয়ে পড়লেন মালদা ইংরেজবাজার পৌরসভা তৃণমূল কাউন্সিলর। জখম অবস্থায় বাবলা সরকারকে উদ্ধার করা হয়। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। তৃণমূল নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সকাল 10টা ঝলঝলিয়ার মাতালমোড় এলাকায় দলীয় কার্যালয় থেকে বেরোন দুলাল সরকার ওরফে বাবলা সরকার। সেই সময় বাইকে করে 3 যুবক এসে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। একটি গুলি তার মাথায় লাগে। স্থানীয়দের দাবি আরেকটি গুলি তার কাঁধেও লাগে। তড়িঘড়ি ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। সকালবেলা উনি ফ্যাক্টরি গেছেন, গাড়ি থেকে নেমে ফ্যাক্টরিতে পিছন দিক দিয়ে 4টা ছেলে কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি না। উনি নিজের ফ্যাক্টরিতে যাচ্ছেন। কিসের ফ্যাক্টরি? ওনার প্লাইউডের ফ্যাক্টরি। পার্টি অফিস থেকে যাচ্ছিলেন? নিজের পার্টি অফিস থেকে বাড়ির থেকে পার্টি অফিস হয়ে ফ্যাক্টরি যাচ্ছিল। কেমন আছে অবস্থা? কেমন? কিচ্ছু বলতে পারছি না। ওটি চলছে 10:15। কোন জায়গাটা হয়েছে? প্রতিদিনই যেতেন ওখানটা? হ্যাঁ, প্রতিদিনই যান। টাইমিং কোনো ইয়ে নাই। কেউ রেকি করেছে আগের থেকে, নিশ্চয়ই পরিকল্পনা তো হতেই পারে। কোথায় লেগেছে? পিছন দিক দিয়ে গুলি করেছে, কোথায় লেগেছে ওনার জ্ঞানও নেই, বলতে পারছি না। ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখা হচ্ছে। বাইকে চড়ে আসা যুবকদের মাথায় হেলমেট থাকায় তাদের চেনা সম্ভব হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুট আউটের ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন জেলাশাসক নিতিন সিনহানিয়া এবং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আমরা যেটুকু শুনলাম 3টা বছর বুঝে কারণ এখন বলা খুব মুশকিল। পুলিশ ইনভেস্টিগেশন করছে। খুব ভালো ছেলে ছিল আমাদের, আমার তো দীর্ঘদিনের সাথী। তৃণমূলের শুরু থেকেই ও আমাদের সঙ্গে আছে। আমাদের ভাইস চেয়ারম্যান ছিল দীর্ঘদিন, সিনিয়র কাউন্সিলর ছিল, সভাপতি কিছুদিনের জন্য ছিল। তারপরে গিয়েছিল না, আমাদের এখন ভাইস প্রেসিডেন্ট আছে। এখন এটা কোনো বলা যায়। এর আগে অনেকদিন আগে একবার গুলি করার চেষ্টা করছে। তাও 10 বছর আগে, 10 বছর। না, যে ছেলেটা ধরা পড়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। পুলিশের গাফিলতিতেই মালদায় খুন হয়েছে তৃণমূল নেতা। নবান্নে বসে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী। পুলিশের নিষ্ক্রিয়তাতেই খুন হয়েছেন ইংরেজবাজার শহরের তৃণমূল নেতা দুলাল সরকার। বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে এই খুনের জন্য পুলিশকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোশ্যাল মিডিয়ায় দুলাল সরকারের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন তিনি। এই হত্যাকাণ্ডের জেরে ফিরহাদ হাকিমকে তিনি মালদায় যেতে বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মালদায় আমাদের নেতা বাবলা সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে বাবলা। ও আগে পুলিশের নিরাপত্তা পেত, পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি আর সাবিনাকে মালদায় যেতে বলেছি। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যালয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। প্রতিদিনের মতন এদিনও ইংরেজবাজার শহরে তৃণমূলের পার্টি অফিসে যান দুলাল বাবু। সেখানে কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশ্যে রওনা হন তিনি। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় 3 বাইক আরোহী। খুব কাছ থেকে মোট 4 রাউন্ড গুলি চালায় তারা। তার মধ্যে 3 রাউন্ড গুলি লাগে দুলাল বাবুর শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানেই সঙ্গে সঙ্গে তার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুলাল বাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আততায়ীরা মাথায় হেলমেট পরেও কাপড় বেঁধে এসেছিল। রাজনৈতিক কারণে এই হামলা নাকি এর পেছনে অন্য কোনো ব্যবসায়িক শত্রুতা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। চেন্নাই ডিজিটাল অ্যারেস্ট মামলায় কলকাতায় হানা ইডি আধিকারিকদের। একযোগে অভিযান 5 জায়গাতে। চেন্নাই
চেন্নাইয়ের ডিজিটাল অ্যারেস্ট মামলার তদন্তে কলকাতায় হানা দিল ইডি। বৃহস্পতিবার একযোগে শহরের 5টি জায়গায় তল্লাশি অভিযান চালায় তারা। এসব জায়গাগুলির মধ্যে রয়েছে সল্টলেক, বাগুইয়াটি, শেক্সপিয়ার সরণি। বুধবার রাতেই চেন্নাই থেকে কলকাতায় আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাধিক অফিসাররা। তারপর বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় এই অভিযান। দেশজুড়ে একাধিক ডিজিটাল অ্যারেস্টের ঘটনা প্রকাশ্যে এসেছে বিগত কয়েক মাসে। কখনো ইডি অফিসার সেজে, আবার কখনো মুম্বাই বা দিল্লি পুলিশ সেজে প্রতারণা করা হয়েছে। কয়েক হাজার থেকে লক্ষ কোটি টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এইসব ঘটনার তদন্তেই কলকাতায় এসে সল্টলেকের সদানন্দ ঝা নামের এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, যদিও সেখানে তার সন্ধান পাওয়া যায়নি। এরপরই ওই ব্যবসায়ীর এক ঘনিষ্ঠকে নিয়ে বাগুইয়াটির একটি ফ্ল্যাটে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। অনলাইন প্রতারণা চক্রের হদিশ পাওয়ার পরই কলকাতায় এই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান করেছে চেন্নাইয়ের ইডি আধিকারিকরা। মনে করা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট যে ঘটনা ঘটেছে তার সঙ্গে এই ব্যবসায়ী প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে। সম্প্রতি ৬৫ কোটি টাকার দুর্নীতি চক্রে জড়িত সন্দেহ এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। যুবকের নামে দেশে অন্তত ৩০০টি সাইবার মামলা রয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ার এই ঘটনা তথ্য শেয়ার করে সকলকে সাইবার প্রতারণা নিয়ে সতর্ক করেছে। বাঁশদ্রোণীর এক বাসিন্দা সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৬ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। সেই ঘটনার তদন্তে নেমেই বারাসত থেকে তন্ময় পাল নামের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। দেখা যায় তাঁরই অ্যাকাউন্টে ওই ৪৬ লক্ষ টাকা গেছে। এরপর তন্ময়কে জেরা করে তার আরও এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ দাসের। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালতে ছিল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। সেখানে জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার ছিল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। চট্টগ্রামের মহানগর দায়রা আদালত বৃহস্পতিবার ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে দেন। প্রায় আধ ঘণ্টার শুনানির পর সরকারি আইনজীবী মফিজুর হুক ভুইয়ার আবেদন মেনে দায়রা বিচারক মোহাম্মদ সাফিকুল ইসলাম ধৃত সন্ন্যাসী জামিনের আবেদন খারিজ করেছেন। বিচারক জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গত ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। ২৬শে নভেম্বর চট্টগ্রাম আদালতে তার জামিনের আবেদন খারিজ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। সেখানে আইনজীবী আলিফকে হত্যার অভিযোগ হিন্দু বিক্ষোভকারীদের বিরুদ্ধে। ১১ জন হিন্দু বিক্ষোভকারীকে সরাসরি খুনের অভিযোগে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ। আদালতে ভাঙচুর অশান্তি মামলায় গ্রেফতার করা হয় আরও ৪০ জনকে। গত ৩রা ডিসেম্বর আদালতে শুনানি থাকলেও জামাত সহ কট্টরপন্থী ইসলামী সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী এজলাসে হাজির হতে পারেননি বলে অভিযোগ। ১২ই ডিসেম্বরও তার জামিনের আবেদন খারিজ হয়েছিল। এবার শুনানির আগেও মৌলবাদী ইসলামী গোষ্ঠীগুলির তরফে আইনজীবীদের উপর ভীতি প্রদর্শন চলছে বলে অভিযোগ উঠেছে। চিন্ময় কৃষ্ণের প্রথম আইনজীবী শুভাশিস শর্মা গ্রেফতারি এড়াতে আত্মগোপন করেছেন আগেই। দ্বিতীয় আইনজীবী রবীন্দ্র দাস বুকে ব্যথা নিয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল চিন্ময় কৃষ্ণের পক্ষে জামিনের সওয়াল করতে গিয়েছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম নেতা এই অপূর্ব। চিন্ময় কৃষ্ণ ওই সংগঠনেরই মুখপাত্র। অভিযোগ, বৃহস্পতিবার আদালত চত্বরে জামাতপন্থী আইনজীবীরা চিন্ময় কৃষ্ণের জামিন না দেওয়ার দাবিতে স্লোগান তোলেন। হাই নিউজ নেটওয়ার্ক। চুরি যাওয়া কত বই উদ্ধার হয়েছে? স্কুলে ২ লক্ষ বই চুরির মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। চুরি যাওয়া কত পাঠ্য বই উদ্ধার হয়েছে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার মামলাটি শুনানি হয়। ডিভিশন বেঞ্চ তখন রাজ্য সরকারকে প্রশ্ন করে, চুরি যাওয়া কত বই উদ্ধার সম্ভব হয়েছে, কত ছাত্রছাত্রী বই পায়নি, তাদের পড়াশোনার জন্য কি পদক্ষেপ করা হয়েছে। এরপরই জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে ৩ সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ২০২২ সালে উত্তর দিনাজপুরের ইসলামপুর স্কুল এসআই এর অফিস থেকে
2 লক্ষ পাঠ্য বই চুরির অভিযোগ ওঠে। ওই বই চুরির তদন্ত পুলিশ সঠিকভাবে করছে না। এই অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীরা সিবিআই তদন্তের আবেদন জানান। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্ন, কয়েকটা বই নয় যে সাইকেল করে চুরি হয়ে যাবে, 2 লক্ষ বই কিভাবে একটি অফিস থেকে চুরি হয়ে গেল। উত্তরে রাজ্য জানায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়েছে, অনেক বই উদ্ধার করা হয়েছে। রাজ্যের জবাব শুনে প্রধান বিচারপতি আবার প্রশ্ন করেন, অভিযুক্তরা যদি ধরা পড়েন তবে এখনো কেন বই উদ্ধার করা গেল না? 2 বছরের মধ্যে বই উদ্ধার হলো না, আর কত সময় লাগবে? এরপরই আদালত জানায়, যেহেতু চার্জশিট পেশ হয়েছে, এই অবস্থা হাইকোর্ট পদক্ষেপ করলে বিচার প্রক্রিয়ার ওপর প্রভাব পড়বে, তাই আদালত তদন্ত নিয়ে আপাতত কিছু বলবে না। তবে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। চুরি যাওয়া বইয়ের মূল্য আনুমানিক 3 কোটি টাকা। স্কুল পড়ুয়াদের জন্য ওইসব বই রাজ্যের শিক্ষা দপ্তর থেকে জেলা স্কুল পরিদর্শকের অফিসে যায়। সেখান থেকে বইগুলি এসআই অফিসে পাঠানো হয়। জেলার প্রাথমিক স্কুলগুলি সেই অফিস থেকে বই সংগ্রহ করে, তারপর তা বিনামূল্যে পড়ুয়াদের মধ্যে বিলি করা হয়। সেই বই এসআই অফিস থেকে চুরি হয়ে গিয়েছে বলেই অভিযোগ ওঠে। হাইকোর্টে গ্রামবাসীদের আবেদন, ঘটনা তদন্ত সিবিআই সিআইডির মতন কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করানো হোক। সেই আবেদন গৃহীত হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও বাংলাদেশ টাকা উদ্ধার করেছে বিএসএফ। সূত্রের খবর, কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের ঝিকরিতে 138 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরাই বিদেশি নোটগুলি উদ্ধার করেছে। দিনহাটা 2 নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিওপির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। উদ্ধার হওয়া সেই আমেরিকান ডলারের পরিমাণ 1,03,800, যা ভারতীয় মুদ্রায় প্রায় 89 লক্ষ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে 1 লক্ষ বাংলাদেশি টাকা। খোদ রোহিতের উপরে কি কোপ? সিডনি টেস্টে অধিনায়কের খেলা নিয়ে জল্পনা গম্ভীরের কথায়। সিডনি টেস্ট খেলে তিনি অবসর নিতে পারেন বলেই জল্পনা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার গৌতম গম্ভীর যা বললেন তাতে রোহিত শর্মার সিডনিতে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেল। গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, সিডনিতে রোহিতের প্রথম একাদশ থাকা নিশ্চিত নয়। পিচ এবং পরিস্থিতি দেখেই প্রথম একাদশ ঠিক করবেন তাঁরা। খোদ অধিনায়কেরই প্রথম একাদশে খেলা নিয়ে সংশয় তৈরি হওয়া সাম্প্রতিক অতীতে ভারতীয় ক্রিকেটে দেখা যায়নি। পার্থের টেস্টে রোহিত খেলেননি। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে দেশে ছিলেন তিনি। ভারতকে নেতৃত্ব দেন জসপ্রীত বুমরা। পরে 3টি টেস্টে রোহিতের রান একেবারেই উল্লেখ করার মতন নয়। তারপরেই টেস্ট থেকে অবসর নেওয়ার ব্যাপারে জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার গম্ভীরের মন্তব্যের পর প্রশ্ন উঠছে, মেলবোর্নেই কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক শুরুর আগে 2টি চেয়ার রাখা ছিল। শেষবার যখন এরকম হয়েছিল তখন রোহিতের পাশে বসে অবসরের ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এদিন শোনা যায় গম্ভীর সাংবাদিক বৈঠকে আসবেন, আর একজনের নাম জানানো হয়নি। গম্ভীর একাই আসেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, ম্যাচের আগে সাধারণত অধিনায়কের আসার কথা, তিনি এলেন না কেন? গম্ভীর উত্তর দেন, রোহিত ঠিকই আছে, অধিনায়কের সাংবাদিক বৈঠকে আসা তো কোনো প্রথা নয়, কোচ তো এসছে, আশা করি সেটাই যথেষ্ট। আপাতত উইকেট দেখে প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এরপর গম্ভীরকে জিজ্ঞাসা করা হয় রোহিতকে নিয়ে ভারতের পরিকল্পনার কথা। গম্ভীর বলে, এখনই বললাম, আগে আমরা উইকেট দেখব, তারপর কাল প্রথম একাদশ বেছে নেব। রোহিতের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিত কোনো উত্তর শোনা যায়নি তার মুখে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত হীরালাল সেনের পরিচালক অরুণ রায়, আমরা দেখে নেব একটি প্রতিবেদন। বছরের শুরুতেই বড় ধাক্কা বাংলা বিনোদনের দুনিয়ায়। প্রয়াত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়। বয়স হয়েছিল 53 বছর। বছর শেষে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ক্যান্সার বাসা বেঁধেছিল সদ্য প্রয়াত পরিচালকের শরীরে। 1 বছরেরও বেশি সময় ধরে ভুগছিলেন সেই রোগে। তারই মধ্যে এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলে জানিয়েছিলেন তিনি ফিরে আসবেন, আবার ছবি পরিচালনা করবেন। স্বপ্ন দেখতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন রূপালী পর্দায় তুলে ধরবেন। অরুণের হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রাখেন চিকিৎসক অভিনেতা কিঞ্জল নন্দ। তার কথায়, অরুণদা আমায় ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনিয়েছেন। কিঞ্জল বিনোদন দুনিয়ায় এসেছেন অরুণের হাত ধরেই। তার 8-12 ছবিতে বিপ্লবী বিনয় বসুর চরিত্রে অভিনয় করেছিলেন চিকিৎসক অভিনেতা। সেই কৃতজ্ঞতা থেকেই কি আরজিকরে অরুণের চিকিৎসার ব্যবস্থা করলেন?
চিকিৎসকের দাবি, অর্থনৈতিক পরিস্থিতি একটা কারণ তো বটেই, নিজে থেকে অরুণদার দেখভাল করার চেষ্টা করব সেটাও অন্যতম কারণ। চিকিৎসক আরও জানিয়েছেন, পরিচালককে ক্যান্সার কাবু করে ফেলেছিল। নিয়মে থাকলেও অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল, ফলে ফুসফুসে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। তার আফসোস, বরাবর ব্যতিক্রমী ছবি বানানোর চেষ্টা করেছেন অরুণদা। ওর জন্যই তো ছায়াছবির জনক হীরালাল সেনকে চিনেছি। চোলাই তার আরও একটি ভালো কাজ, ইন্ডাস্ট্রি ওর মতো প্রতিভাকে সঠিক ব্যবহার করতে পারল না। হাই নিউজ নেট। বিয়ে করলেন গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। বছরের শুরুতেই সুখবর দিলেন আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাগ করে নিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতি। 2023-এর অগাস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক এবং আশনা শ্রফ। তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিল তাদের অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ অনুষ্ঠান। বিয়ের ছবি ভাগ করে নিয়ে আরমান ক্যাপশনে লিখলেন, তুহি মেরা ঘর, অর্থাৎ তুমি আমার ঘর। কেমন ছিল তাদের বিয়ের পোশাক? আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা, তার সঙ্গে মানানসই গয়না। অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান মালিক এবং আশনা শ্রফ। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা। বাগদান সারার আগে প্রেমিকার জন্য বিশেষ একটি কাজ করেছিলেন গায়ক। কসম সে দ্য প্রপোজাল ফর হিজ লেডি লাভ নামে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গায়ক। আশনাকে প্রেমের বার্তা দেওয়ার জন্যই এই গান তৈরি করেছিলেন আরমান। আশনা পেশায় একজন নেট প্রভাবী। ফ্যাশন এবং সৌন্দর্য নিয়ে নানা ধরনের ভিডিও তৈরির জন্য পরিচিত তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।